ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি, প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির একার নয় বললেন তারেক রহমান। আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে জানালেন কৃতজ্ঞতা। দেশে ফিরছেন চলতি বছরই। জুলাই অভ্যুত্থানে হাসিনার পতনের পরই পুলিশের ওপর আক্রোশে ফেটে পড়ে ছাত্র জনতা। থানা ও কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাড়ে মব। এবং ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্কারোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%। অযৌক্তিক আখ্যা মোদী সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল অন্তর্বর্তী সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন চান জানিয়ে সিইসি বলেন, কোনো চাপ এলে বন্ধ করে দেওয়া হবে পুরো আসনের ভোট। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এর পরদিন রাতেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনারের কাছে এক পত্রে এই নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। চিঠিতে বলা হয়, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সিডিটা পাইয়ালই পাওয়ার পর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। এবার ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন করার আশা প্রকাশ করেন সিইসি। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত 13 জুলাই লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বেশ আগ্রহ। এই অবস্থায় সময় সংবাদকে চলতি বছরই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নভেম্বরে নির্বাচনী তফসিলের আশাও করেন তিনি। স্বাভাবিকভাবে উনি তফসিল ঘোষণা এটা যদি আমরা ধরে নেই নভেম্বর আর ডিসেম্বর যেদিনই হবে, এই বছরই তো আসবে। যদি আমার নির্বাচন তখন ফেব্রুয়ারিতে হবে ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে হইলে তো উনি এই বছরই আসবেন। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে তার সঙ্গে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন বৈঠক করেছেন বলেও জানান তিনি। বলেন, মার্কিন আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে।
সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার এখন তারেক রহমান পৃথিবী তাকিয়ে আছে ওনার প্রধানমন্ত্রী হওয়ার আগামী নির্বাচনে। ওই দৃষ্টি থেকে ওনার সাথে যোগাযোগের চেষ্টা স্থাপন করতেছে। পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল, যা এখন কেটে গেছে বলেও জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখন অনেকেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লন্ডন। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়, এটি সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বাবা এবং সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে, কাজ করতে হবে দেশের জন্য। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এই সময় লন্ডন বিএনপির নেতারা এবং ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশিকে, প্রত্যেকটি প্রবাসীকে, যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ৫ আগস্ট আশুলিয়ায় থানার সামনে গুলি করে হত্যার পর ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবে। এ মামলায় মোট ১৬ জন আসামি, এদের মধ্যে গ্রেফতার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এই মামলায় ৮ আসামি এখনও পলাতক। গ্রেফতারদের পক্ষে ২ জন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর হবে আজ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, জুলাই অভ্যুত্থানের ৬টি বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং সেগুলো আজকে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখন পর্যন্ত আসলে যতটুকু জানতে পেরেছি, অল্প কিছুক্ষণ পরে অর্থাৎ 10:30টার দিকেই আঞ্জুমান মফিদুল এখানে আসবেন এবং তারপরে এখানকার যেই বেওয়ারিশ লাশগুলো আছে সেগুলো হস্তান্তর করা হবে। এই বেওয়ারিশ লাশগুলোর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 5জন পুরুষের মরদেহ রয়েছে এবং একজন নারীর, এবং এদের মধ্যে একজনের নাম শুধু জানা গেছে এনামুল, যার বয়স 25 বছর এবং আর কোনো তথ্য এদের জানা যায়নি, এবং বাকি যেই 5 জনের তাদের আসলে কোনো তথ্যই পাওয়া যায়নি। এই তথ্যগুলো আমাদেরকে গণমাধ্যমে গত 10 জানুয়ারি, চলতি বছরের 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশেষ সেল গঠন করা হয়েছিল সেই বিশেষ সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তখন গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয়েছিল যাতে যারা নিখোঁজ রয়েছেন বা যেই পরিবারগুলো তাদের স্বজনদেরকে খুঁজছিলেন তারা যাতে খুঁজতে পারেন এবং খুঁজে তাদের সন্ধান পান। তো সেই থেকেই এই বেওয়ারিশ লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গেই রয়েছে এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি তাদের
যে ময়না তদন্তের রিপোর্ট হয়েছিল, সেই ময়না তদন্তের রিপোর্টেই বলা হয়েছিল যে এই যে লাশগুলো সেগুলো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার লাশ, এবং তখন যেই 5 জনের বলা হয়েছিল তারা আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছেন, এবং শুধু এনামুলের মৃত্যু হয়েছে কোনো উপর থেকে পড়ে। তো ঠিক আর কিছুক্ষণ পরে 10:30টার দিকে এই 6টি লাশ হস্তান্তর করার কথা রয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে। এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুনির হোসেন। সময় সংবাদ আরও থাকছে। নাম সর্বস্ব অনলাইন ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য, বিমানের টিকিট বিক্রির লোভনীয় অফারে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, ক্ষতিগ্রস্ত গ্রাহক, নজরদারির তাগিদ। ভোর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। এই মুহূর্তে নগরীর চকবাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে চকবাজার, কাতারগঞ্জ এবং আগ্রাবাদ, সেগুলোতে পানি উঠে গেছে, অর্থাৎ হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে কাতারগঞ্জ রয়েছে সেখানে যে দেখানোর চেষ্টা করি আসলে পানি ওঠার কারণে, বৃষ্টির কারণে মানুষকে কী সমস্যা পড়তে হচ্ছে। এই যে সিএনজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি চালাতে পারছে না, রিক্সা হলো সমস্যা হচ্ছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন দোকানের ভেতরে যে পানি উঠে গেছে, সেই দোকানে পানি ওঠার কারণে তারা মেশিনের মাধ্যমে, অর্থাৎ মেশিন বসিয়ে সেচ দিয়ে পানিগুলো অপসারণ করার চেষ্টা করছে। অর্থাৎ বিভিন্ন দোকানপাটে পানি ওঠার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। আমরা এই একটি দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে পানি সেচ দিয়ে সে পানিগুলো বের করা হচ্ছে। এখানে বলছে গত রাত থেকে ভারী বৃষ্টিতে তার দোকানে পুরো এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে, এবং পানি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তার যে আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছে। সেখানে কিন্তু 3-4 জন আছে, এবং পাশাপাশি শুধু একটি দোকানে এরকম অনেকগুলো দোকানে কিন্তু পানি উঠে গেছে। তো আবহাওয়া অফিস যেটি বলছে সকাল থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টা 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং নদীতে জোয়ার রয়েছে। সাধারণত নদীতে জোয়ার এবং বৃষ্টির মাত্রা যদি বেশি হয় তাহলে চট্টগ্রামে জলাবদ্ধতা হয়ে থাকে। তবে চট্টগ্রামের বড় বড় যে সড়কগুলোতে, যেখানে বহদ্দারহাট, জিসি মোড় এবং 2 নম্বর সহ যে বড় যে সড়কগুলো রয়েছে যেখানে বড় ধরনের জলাবদ্ধতা হয়, সেখানে হয়নি। তবে নিচু এলাকাগুলোকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চকবাজার যে জলাবদ্ধতা হয়েছে সেটির সর্বশেষ তথ্য। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। অতিরিক্ত ডিসকাউন্টে বিমানের টিকিট মানেই অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ। অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক গ্রাহক ও এজেন্সি। সরকারের নীতিমালা না থাকা এবং মনিটরিংয়ের অভাবে নতুন নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলছে প্রতারক চক্র। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অনলাইন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে আকাশ পথের লাখ লাখ টাকার উড়োজাহাজের টিকিট বিক্রি করে অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ সংশ্লিষ্টরা। অবাস্তব মূল্য ছাড় দিয়ে বুকিং দেওয়ার অফারে ঝুঁকে পড়ে গ্রাহক সহ অনেক এজেন্সিও। এসব ট্রাভেল এজেন্সিগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব, মানতে হয় না সরকারের কোনো নীতিমালা। আবার অনেক প্রতিষ্ঠান অফলাইন হলেও সুবিধা নেয়ার চেষ্টা করেন অনলাইনের। ট্রাভেল মার্কেটে হুট করে এসে জনপ্রিয়তা অর্জন আর অর্থ লোপাটের লক্ষ্য পূরণ হলেই লাপাত্তা। এমন প্রেক্ষাপটে মূল ঘরানার ব্যবসায়ীরা পড়ছেন সংকটে। অতি লোভের কারণেই বারবার আমাদের কিছু এজেন্সি ভাইরা প্লাস কাস্টমাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 40,000 টাকায় যদি একটা সিস্টেমে ফেয়ার শো করে, ওই কাস্টমার তো আর আমার কাছে 54,000 টাকাতে টিকিট কাটতে আসবে না। তথ্য বলছে সবশেষ ফ্লাইট এক্সপার্ট উধাও হওয়ার আগে 24ticket.com, লেস ফ্লাই ও ট্রিপকার্ট ট্রাভেলসও একইভাবে গ্রাহকের অর্থ নিয়ে পালিয়ে যায়। মূলত স্বাভাবিক এয়ার টিকিটের বিপরীতে 30% পর্যন্ত ডিসকাউন্ট অফার দিয়ে টিকিট বুকিং সুবিধা দেয় এসব প্রতিষ্ঠান। পরে বাজার থেকে মোটা অঙ্কের টাকা ওঠানোর পরই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় চক্রটি। বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা না থাকার সুযোগে বারবার ঘটছে এমন ঘটনা। সে কিভাবে 100 টাকার টিকিট 80 টাকায় বিক্রি করে, এখানে অ্যান্টি ট্রাস্ট
ল এখানে তো এনফোর্স হওয়া উচিত ছিল। এয়ারলাইন্স যেটা দামে বিক্রি করছে তার থেকে তুমি কমে বেচতে পারবে না। এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। তবে সাধারণ যাত্রীদের অনলাইনে লোভনীয় অফার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিসিবির স্থায়ী আমানত থেকে 250 কোটি টাকা স্থানান্তরে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দুদক। সুজন আনামের স্বাক্ষরে ট্রান্সফার হয় অর্থ, তদন্তে তথ্য। 17 ঘন্টা পর উদ্ধার হলো মাগুরার নবগঙ্গা নদীতে নিখোঁজ শিশুর লাশ। স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার ভাটিতে বরুণাতৈল এলাকায় হামাজতলা ঘাটে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে আটকা পড়ে শিশুটির লাশ। পরে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় তারা। এর আগে গতকাল সকাল 11টায় সদরের ঢাকা রোড এলাকায় পার্নান্দু আলী গ্রামের নবগঙ্গা নদীতে খেলার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় 6 বছর বয়সী তানভীর। টাঙ্গাইলে পিকআপ ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায়, ভোরে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 আরোহী নিহত হন, আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পিকআপ ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো 25%, যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় এবং অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন এই পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন। এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো 50%। হোয়াইট হাউস বলছে, রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে। আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে 21 দিনের মাথায়। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনও রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। মন্ত্রণালয় আরও দাবি করে, যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর, ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানত থেকে 250 কোটি টাকা স্থানান্তরে 9/6 অভিযোগে সরাসরি সংশ্লিষ্টতা নেই সাবেক সভাপতি ফারুক আহমেদের। বিসিবি পরিচালক মাহবুবুর আনাম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানত থেকে 250 কোটি টাকা স্থানান্তরে 9/6 অভিযোগে সরাসরি সংশ্লিষ্টতা নেই সাবেক সভাপতি ফারুক আহমেদের। বিসিবির পরিচালক মাহবুব আনাম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরের ভিত্তিতেই বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই অর্থ, এমন তথ্য উঠে এসেছে দুদকের তদন্তে। 13 জুলাই রিপোর্ট জমা দেয় এনফোর্সমেন্ট টিম। বিসিবির সিইও এবং সিএফও নিয়োগের নীতিমালা না থাকা এবং তৃতীয় বিভাগ লীগ বাছাই প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা খুঁজে পেয়েছে দুদক। অবশেষে কিছুটা স্বস্তি পেতেই পারেন ফারুক আহমেদ। বিসিবির 250 কোটি টাকা ট্রান্সফারের বিষয়ে অনুসন্ধানে বোর্ডের সাবেক এই সভাপতির সরাসরি সংশ্লিষ্টতা পায়নি দুর্নীতি দমন কমিশন। বুধবার দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, 250 কোটি টাকা অপব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তবে দুদকের এনফোর্সমেন্ট টিমের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই রিপোর্টে উল্লেখিত অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে তাদের। তারা কেবল নিজেদের অনুসন্ধানের ফলাফল ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং দুদক কমিশনারকে জানিয়েছেন। পুরো বিষয় খতিয়ে দেখতে 3 সদস্যের এনফোর্সমেন্ট টিম গঠন
পরিদর্শন করে দুদক। গেল 17 মে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বাধীন টিম বিসিবিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ফিক্সড ডিপোজিট থেকে কয়েকটি ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে স্বাক্ষরকারী ছিলেন না ফারুক। ইসমাইল হায়দার মল্লিক আত্মগোপনে থাকায় গত বছর আগস্টে ফাহিম সিনহাকে সিগনেটরি করা হয়। আরেক পরিচালক মাহবুব আনাম সিগনেটরি ছিলেন আগে থেকেই। বিতর্কিত ব্যাংক ট্রান্সফারে সমস্ত ডকুমেন্টে স্বাক্ষর ছিল মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের। 13 জুলাই প্রতিবেদন জমা দেয় এনফোর্সমেন্ট টিম। ফারুকের 250 কোটি টাকা নয়-ছয়ের অভিযোগের প্রমাণ না পেলেও বিসিবিতে বেশ কিছু অনিয়মের খোঁজ পেয়েছে দুদক, যেখানে চাকরি বিধিমালা, আচরণ বিধিমালা, সিইও এবং সিএফও নিয়োগের নীতিমালা না থাকা, প্রধান অর্থ কর্মকর্তার পদ শূন্য থাকা ও তৃতীয় বিভাগ লীগ বাছাই প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা খুঁজে পায় এনফোর্সমেন্ট টিম। বোর্ড পরিচালনা সংক্রান্ত বিষয়াদি সার্বিকভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়। আরও জানা যায়, সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আমলে অব্যবস্থাপনা খতিয়ে দেখতে এখনও কাজ করছে দুদক। ঘরোয়া লীগের অনিয়ম খুঁজে বের করতেও অনুসন্ধানে নামবে অ্যান্টি করাপশন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি, প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয় বললেন তারেক রহমান। আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে জানালেন কৃতজ্ঞতা। দেশে ফিরছেন চলতি বছরই। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।